আজকে বিশ্ববিদ্যালয় পরিক্রমা কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমাদের মধ্যমণি বলবো যে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা খুব ভালো রেজাল্ট করেছে সেই সমস্ত ছাত্রছাত্রী আজকে এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমার দীর্ঘদিনের বন্ধু 31 বছর যাবৎ ক্যাবিনেট ডিভিশনের অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান ফুকন। আজকে অনুষ্ঠানের সভাপতি অত্যন্ত শ্রদ্ধাভাজন, কারণ উনি সারা দেশে এই ছাত্র ছাত্রীদেরকে উৎসাহ প্রদানের জন্য অনুষ্ঠানটা করে থাকেন। জনাব হারুন রশিদ, প্রধান সম্পাদক, বিশ্ববিদ্যালয় পরিক্রমা। এখানে উপস্থিত রয়েছেন অভিভাবক মণ্ডলী। আজকে অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন শ্রদ্ধেয় শিক্ষক, আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রাক্তন ডিন প্রফেসর ডক্টর জাহেদুদ্দিন মাহমুদ খান, চেয়ারপারসন মাইক্রোবায়োলজি, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি। আরো উপস্থিত রয়েছেন ক্যাপ্টেন এম এ জব্বার, উনি বাংলাদেশ নেভির অত্যন্ত উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা ছিলেন, রেজিস্ট্রার প্রাইম ইউনিভার্সিটি। আরো উপস্থিত সহকারী অধ্যাপক রেজওয়ানুস সালিহিন সহ আজকে এখানে অনেকে উপস্থিত রয়েছেন, সামনে অভিভাবকরা রয়েছে। আজকে একটু অত্যন্ত আনন্দের দিন। আনন্দের দিন এই জন্য যে এমন একটি ভালো কাজ উদ্যোগ নেওয়া হয়েছে যে আমাদের দেশে মেধাবীদেরকে এখানে একত্রিত করা। কেমন লাগছে তোমাদের? ভালো লাগছে। কেন? ভালো লাগার কারণ হচ্ছে এটা হচ্ছে বায়োলজিক্যাল কারণ। এটা যখন আমি ভালো কাজ করি তখন আমার ব্রেন থেকে দুটো কেমিক্যাল বের হয়। একটা হচ্ছে ডোপামিন আর একটা হচ্ছে সেরোটোনিন। এগুলোকে বলে হ্যাপি কেমিক্যাল। হ্যাপি কেমিক্যাল তখনই ব্রেন থেকে রিলিজ হয় যখন কেউ ভালো কাজ করে। তো এখন ভালো লাগার কারণটা হচ্ছে তোমরা প্রত্যেকেই ভালো রেজাল্ট করেছো। আর কোনো কারণ নয়, এটা হচ্ছে বায়োলজিক্যাল রিজন যে আমি যখন ভালো কাজ করব তখন যে কেউ এখানে আজকে এখানে যারা ভালো কাজ করছেন তারাও আনন্দিত। কারণ কি? তাদের ব্রেন থেকে এই সেরোটোনিন এন্ড ডোপামিন বের হচ্ছে। তো তোমরা যখন সারা জীবন ভালো কাজ করবে তখন সব সময় তোমরা কিন্তু খুশি থাকবে, ভালো থাকবে, শরীর ভালো থাকবে। আর যখন কেউ খারাপ কাজ করবে ন্যাচারালি তার ভিতরে একটা রিয়াকশন তৈরি হয়, হয়তো সাময়িক মনে হয় আমি কোনো উপকার পাচ্ছি, আলটিমেটলি তোমার এই খারাপটা বোঝা যায়। একটা উদাহরণ দিই। আজকে ধরো এখানে আমাদের বিশেষ অতিথি প্রধান আলোচক মাহবুব রহমান, বয়সে আমার চেয়ে বয়োজ্যেষ্ঠ, আমরা একই ব্যাচের কর্মকর্তা। উনি আমার চেয়ে অনেক উপরে সিরিয়ালে, উনি মেধাবী, আমার চেয়ে উনি ভালো কর্মকর্তা ছিলেন, কিন্তু শৈল শাসনের কারণে উনি বলেছেন 16টি বৎসর উনি পদোন্নতি পাননি। ওনার এই সময়ে সর্বোচ্চ পর্যায়ে থাকার কথা, অর্থাৎ ক্যাবিনেট সেক্রেটারি থাকার কথা, উনি এখন অতিরিক্ত সচিব ক্যাবিনেট ডিভিশন। সৌভাগ্যক্রমে আমি ওনার জুনিয়র হয়েও সৌভাগ্যক্রমে আমি পদোন্নতি পেয়ে সচিব হয়েছি। এটাও কিন্তু এই ছাত্র জনতার আন্দোলনের ফসল হিসেবে আমরা বলছি। তাহলে এই জাতিকে 16 বছর যাবৎ মেধা শূন্য করার জন্য, যুবদেরকে বিভিন্ন জায়গা যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করার জন্য অনেক কিছু করা হয়েছে। আমরা আজকে এমন একটি বাংলাদেশে আমরা আছি, একটি সুন্দর বাংলাদেশ। এই জন্য আমরা বলছি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের শক্তি যেটা রয়েছে সেটাকে কাজে লাগানো। তারুণ্যের শক্তি আমরা কিভাবে কাজে লাগাবো? আমি একটা পরিসংখ্যান দিই তোমাদের কাছে। তোমরা যদি এইচএসসি পাস করেছো, আমার 2 মেয়ে
বড় মেয়েটা ঢাকা ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল বিজনেসে ভর্তি হয়েছে গতবার। আরেকটি মেয়ে বিকারণেছেন এবার পরীক্ষা দিবে, যেটা 2005-এ হবে পরীক্ষা, 2025-এ হবে পরীক্ষা। তো তোমরা আমার সন্তানের মধ্যে প্রত্যেকেই। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে তোমার জীবনে তুমি যদি পরিবর্তন আনতে চাও, তোমার নিজেই গোল ঠিক করতে হবে। জীবনে এখন তুমি ভালো করেছ, এটাই যে সর্বশেষ ভালো সেটা নয়। জীবনের প্রতিটি ক্ষেত্রেই প্রতিটি তুমি যখন কাজ করতে যাবে, প্রতিটি ক্ষেত্রে কিছু ঝুঁকি আসবে। এই ঝুঁকিগুলো মোকাবেলা করা হচ্ছে আমাদের দায়িত্ব। তোমরা ইলন মাস্কের নাম শুনেছ, বিখ্যাত উদ্যোক্তা, কিন্তু ছাত্র জীবনে তেমন ভালো কিছু ছিলেন। উনি 5টা বিষয় বলেছেন যে 5টা বিষয় যদি আমরা ঠিক মতো করি তাহলে জীবনে আমরা ভালো করব। একটি হচ্ছে ভুল স্বীকার করা। তুমি ভালো কিছু করতে পারলে না বলা, অর্থাৎ নিজেকে সবসময় প্রস্তুত রেখে বলা যে আমি ভালো কিছু করতে পারিনি এই কারণে। পিতা মাতাকে কখনো হাইড করতে নেই, শিক্ষকদেরকে হাইড করতে নেই। তাহলে ভুল স্বীকার করা, ভুল স্বীকার করতে হবে। যে ভুল করলে আমরা বলবো যে ভুল। স্বপ্ন হবে বিশাল, আমাদের স্বপ্ন থাকতে হবে। স্বপ্ন যদি না থাকে তাহলে বড় হওয়া যায় না। যে করে স্বপ্ন থাকতে হবে বিশাল। কাজটা সঠিকভাবে করা। তোমরা যেমন ভালো রেজাল্ট করেছো কারণ কি? তোমরা ঠিক মতো লেখাপড়াটা করেছো, এই জন্য ভালো হয়েছে। আমরা যদি বলি যে এইটাই শেষ ভালো, সেটা নয়। জীবনে আরো অনেক প্রতিবন্ধকতা থাকবে, অনেক চ্যালেঞ্জ থাকবে, সেটাকে মোকাবেলা করা হচ্ছে তোমাদের এখন দায়িত্ব। সেটার জন্য প্রস্তুতি নাও। আমাদের প্রধান আলোচক বলেছেন যে তোমাদেরকে ডিসিশন নিতে হবে। আমরা এই জন্য বলি তরুণদেরকে ডিসিশন মেকিং এ রাখতে হবে। কারণ তোমার পরিবারের ভিতরে দেখো তোমার কথা কেউ শুনে না। শুনে কয়জনের কথা শোনা? হাত তোলো। খুব কম। কে শুনে না? পিতামাতা। পিতামাতা বলে তোমার এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে। তোমাকে স্বাধীনতা দেওয়া দরকার। তোমাদেরকে যদি স্বাধীনতা দেওয়া হয় তাহলে বাংলাদেশের যে বিপ্লব, যে স্বাধীনতা আমাদের এসেছে, এটা তরুণদের জন্য এসেছে। তাদের দীর্ঘ পরিকল্পনার ফলাফল। পরের কাজটা হচ্ছে আমাদের সামাজিক যোগাযোগ থাকতে হবে। এখন সামাজিক যোগাযোগই সবকিছু, এটা থাকতে হবে। নিজের স্বপ্নের কথা মন খুলে বলতে হবে শিক্ষককে, পিতামাতাকে। চুপ থাকলে চলবে না। এগুলো আমরা বলছি। এখন আরেকজনের নাম বলবো, ওনার নাম হচ্ছে স্টিভ জবস। তোমার নাম শুনছ? স্টিভ জবস বিখ্যাত ব্যক্তি। উনি ক্যান্সারে মারা গেছেন এবং দীর্ঘ সময় উনি পরিশ্রম করেছেন, না খেয়ে থেকেছেন। উনি ইন্ডিয়াতে অনেক দিন ছিলেন, কিন্তু অনেক সংগ্রামী জীবন, অনেক। এটা আমরা চিন্তা করতে পারি না। উনি বলছিলেন যে কাজই আমাদের জীবনে বেশিরভাগ জায়গা দখল করে থাকে। এটা তোমাদের। তোমরা যখন ভালো রেজাল্ট করেছো, কমপক্ষে 15-16 ঘন্টা অনেকে লেখাপড়া করেছে। আমাদের ছাত্র জীবন থেকে যদি বলি, তোমাদের মতো এরকম লেখাপড়ার বর্তমানের মতো ছিল না। আমরা এমসিকিউ বলে কিছু ছিল না। আমি প্রধান আলোচক সহ আমরা কিন্তু ওই আগেকার দিনের লেখাপড়া, তখন ফার্স্ট ডিভিশন পাওয়া ছিল একটা চ্যালেঞ্জিং। এখানে অনেকে আছেন, স্যাররা আছেন, আমরা ফার্স্ট ডিভিশন পাওয়া। তখন সারা বাংলাদেশে দেখা গেল যে কয়েক হাজার ফার্স্ট ডিভিশন, কয়েক হাজার মাত্র। 20 জন কিন্তু স্ট্যান্ড তখন ছিল, এখন তোমরা সবাই স্ট্যান্ড। এখন কিন্তু তোমরা সবাই স্ট্যান্ড, তাই না? তো তখন ছিল 20 জন বোর্ডে, প্রতি বোর্ডে। আমার এখন মনে আছে আমাদের সঙ্গে তানভীর ফার্স্ট স্ট্যান্ড করেছিল 1984 সালে। তো তিনি বলছিলেন, তাই জীবনে আত্মতৃপ্তি পাওয়ার একমাত্র পথ হলো বেশি করে ভালো কাজ করা। যেটা আমি বলছিলাম প্রথমে, তুমি যখন ভালো কাজ করবে তখন তোমার ভিতরে কিছু পরিবর্তন আসবে। সেটা হচ্ছে পজিটিভ পরিবর্তন। আর কাজও তখনই ভালো হবে যখন আমরা তা ভালোবেসে করব। তো একটা প্রশ্ন তোমাদেরকে করব। প্রশ্নটা হচ্ছে, where is the key of peace? বাংলায় যদি বলি শান্তির উৎস কোথায়? শান্তির উৎস কোথায়? স্টিভ জবস বলছে
যে আমরা যখন কাজটিকে ভালোবেসে করবো তখন আমার সবকিছুই হবে। কারণ নিশ্চয়ই এখানে একটা শান্তির ইস্যু আছে, ভালো লাগছে, যেমন আজকে তোমাদের ভালো লাগে কারণ তোমরা ভালো কাজ করেছো। তো শান্তির উৎস কোথায়, এই প্রশ্নটা যদি করি তো আমরা সিম্পল একটা উত্তর আছে, ভেরি সিম্পল, অনলি 4টা ওয়ার্ডকে নিয়ে এই শব্দটা। পৃথিবীর সবচেয়ে মূল্যবান কথা আমি বলবো না, তোমরা বলবো। কেউ গেস করতে পারো শান্তির উৎস কোথায়? এনিওয়ান বলো, যে কোনো একটা। আমরা তোমাদের কথা শোনার জন্য এখানে ওয়ান এক, আরো যদি কারো থাকে বলো শান্তির উৎস কোথায়? ঠিক আছে, উত্তর কিন্তু আমি দিয়েছি তোমাদের, আমার বক্তব্যের ভিতরে উত্তর আমি বলেছি শান্তির উৎস। তোমাদের কথা ঠিক, এগুলো ঠিক আছে, কিন্তু শান্তির উৎস হচ্ছে ভালোবাসা। কিরকম ভালোবাসা বলছি? কাজের প্রতি ভালোবাসা, লেখাপড়ার প্রতি ভালোবাসা, পিতামাতার প্রতি ভালোবাসা, শিক্ষকের প্রতি ভালোবাসা, বইয়ের প্রতি ভালোবাসা, সময়ের প্রতি ভালোবাসা। এরকম যদি বলা যায় প্রায় 54টা বিষয় আছে এখানে এই ভালোবাসার কথা বলা হয়েছে। এখন আমরা যদি ভালোবাসি তাহলে আমরা প্রত্যেকে এখানে হিরো হয়ে যাব। প্রত্যেকে জীবনে এখানে ভালো রেজাল্ট করেছে বিশেষ নয়, এটা আমাদের প্রধান আলোচক বলেছেন, এটা শুরু। আমরা চাইনিজ একটা কথা বলে, ওরা সবসময় বলে থাকে, এটা তাও জি, ওনাদের একজন বিখ্যাত সাধক এই কথাটা বলছিলেন যে a journey of 1,000 miles begins with a single step. Let us take a single step altogether. অর্থাৎ জীবনের পরিক্রমায় তোমার 1000 বছরের জার্নি শুরু হয় একটি স্টেপ দিয়ে। তোমাদের স্টেপটা তোমরা দিয়েছো শুধু। আজকে এসএসসি পাস মানে ফার্স্ট স্টেপ। You have to go miles, 1,000 miles. এই 1,000 মাইলসের প্রস্তুতি কিন্তু কঠিন। অর্থাৎ তোমাদের সামনে আমরা এমন কিছু বলছি না যে একটা বিরাট কিছু। স্বপ্নটা তোমার কি? তোমরা একটা বই পড়েছো কিনা, উই ক্যান উইন, আমরা জয়ী হতে পারি। এখানে একটা ছোট গল্পটা হচ্ছে এরকম, একজন বেলুন বিক্রেতা, এই যে সামনে দেখবে বেলুন বিক্রি করে। বেলুন বিক্রির একটা থিওরি আছে যে অনেক ধরনের বেলুন থাকে, লাল, নীল, সবুজ, হলুদ, এরকম। এদের ভিতরে কি থাকে? বেলুনের ভিতরে কি থাকে? হিলিয়াম গ্যাস। তো উনি বেলুন বিক্রি করে। এখানে বেলুন বিক্রির সময় দেখা যায় অনেক সময় ছেলে মেয়েরা বেলুন বেশি বিক্রি করে, কিনে, অনেক সময় করে না। যখন না করে তখন ওরা টেকনিক অ্যাপ্লাই করে, ইচ্ছা করে দুইটা বেলুন নিজেই ছেড়ে দেয়, আবার উনি তখন ছেলে মেয়েরা আবার আসে। এরকম করে ওনার বিজনেস চলছে। একটা ছোট ছেলে যে এরকম এসে বললো, আঙ্কেল কালো বেলুন কি আকাশে উড়ে? কালো বেলুনটা ছিল না। তুমি বললো যে বেলুন আকাশে উড়ে না, বেলুন কে উড়ায়? কে উড়ায়? সেটা হচ্ছে গ্যাস, হিলিয়াম গ্যাস। অর্থাৎ এটা ফিলোসফিটা হচ্ছে যে আমাদের ভিতরে যে ইচ্ছা শক্তি, মানসিকতা, সেটা আমাদেরকে বড় করে, অন্য কিছু নয়। যে বেলুনটা আকাশে উড়ে না, বেলুনকে উড়ায় একটা শক্তি। আমাদেরকে, আমরা বড় হতে পারি না, আমাদেরকে বড় করে একটা শক্তি, সেটা হচ্ছে মানসিকতা, চেঞ্জ। এই জন্য বলছে যে তোমার একটা সংজ্ঞা এখন দেওয়া হয়, এডুকেশন। হোয়াট ইজ এডুকেশন? এডুকেশন এখন বলা হয়, আগে কি বলতো? যেখানে অনেকেই বলছেন এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য নেশন। নো, চেঞ্জ। এখন বলা হচ্ছে চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। পরিবর্তন হচ্ছে স্পিড।
আমেরিকার নির্বাচনে বারাক ওবামা বলছিলেন উই ক্যান চেঞ্জ। আমরা ইউকে নির্বাচনে দেখেছি তারা হচ্ছে চেঞ্জ বিগিনস। আর আমাদের দেশের 24 আন্দোলনে আমরা বলছি কি উই ক্যান রিফর্ম, আমরা পরিবর্তন করতে পারি। এই জন্য পরিবর্তনের সঙ্গে খাপ খেয়ে নেওয়াই হচ্ছে আমাদের বর্তমান সময়ের প্রধান চ্যালেঞ্জ। এটা যদি তোমরা নিতে পারো, আজকে ধরে এখানে মেডিকেল অনেকে চান্স পাও, তারা যদি মনে করে জীবনে সাকসেস, আই ডোন্ট নো, আমি এটা বলতে পারি না। আবার এখানে ধরো অনেকেই চান্স পাওয়া না, তারা যদি মনে করে জীবন আমার ব্যর্থ, আমি এটা মনে করি না। হয়তো এখানে অনেকেই এই বছর চান্স পাবে না, এটা হবে। তোমরা যদি মনে করো আমার জীবন শেষ হয়ে গেল, আই ডোন্ট নো, আমি এটা বিশ্বাস করি না, কখনোই না। এবং এই যে পরিবর্তন, এটার সঙ্গে যে খাপ খেয়ে চলতে পারবে, তখন আমাদের মাহবুব রহমানের মতো মানুষ আবার। আমি আমাকে বলছি না, আমি জীবনে অনেক স্ট্রাগল করেছি, অনেক স্ট্রাগল করে কিন্তু এই পর্যন্ত আসতে হয়েছে। এই জন্য তোমরা একটা কবিতা পড়েছো কিনা, রুডিয়ার্ড কিপলিং, কেউ পড়েছো? রুডিয়ার্ড কিপলিং ইট কবিতা। ইট কবিতা আমি তোমাদের কয়েকটা বাংলা লাইন পড়ে, এটা হচ্ছে তোমাদের মানে এখন শেখার সময়। রুডিয়ার্ড কিপলিং বলছিলেন, তুমি যদি তোমার সারা জীবনে রোজগার একত্র করে ভাগ্যের খেলায় বাজি ধরতে পারো, অর্থাৎ একটা মানুষের কোন পর্যায়ে গেলে এই কথাটা বলতে পারো, অর্থাৎ তুমি যা কিছু করেছো একটা জায়গায় রাখবে, এটা হারতেও পারো, লুজারও হতে পারো বা জয়ী হতে পারো, এমন একটা সময় সবকিছু হারিয়ে আবার প্রথম থেকে শুরু করতে পারো, অর্থাৎ তুমি সবকিছু হারিয়ে ফেললে, তারপর আবার তোমার মানসিক শক্তি নিয়ে আবার তুমি চেষ্টা করবে। সেটা বলছে নিজের পরাজয় সম্পর্কে কাউকে কিছু না বলে তুমি যদি কাজ করে যেতে পারো, যখন তোমার হৃদয়, তোমার সেরা, তোমার হার মাংস হার মেনে যাবে, অর্থাৎ তুমি ঈশ্বর শেষ, তখন দাঁড়িয়ে থাকবে। যখন তোমার মধ্যে আর কিছুই নাও থাকে, কেবল এই ইচ্ছা শক্তি ছাড়া যা তোমাকে বলে লেগে থাকো, হাল ছেড়ো না, hold on. This is the spirit. এই স্পিরিট যাদের ভিতরে থাকবে প্রত্যেকেই বড় হবে। রেজাল্টের দরকার নেই, ভালো রেজাল্টের দরকার নেই, ভালো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার দরকার নেই, সেটার প্রমাণ মাহবুব, সেটার প্রমাণ আমি। তো এখন বিষয়টা হচ্ছে, এখানে অনেকেই হয়তো বিষয়টা হচ্ছে যে এই ফিলোসফিকে মাথায় নিতে হবে যে আমাকে ভালো করতে হবে, হাল ছাড়া যাবে না, হোল্ড অন। এরকম কতজন আছে এরকম হোল্ড অন? কতজন? সবাই হবে না, সবাই হাত তুলতে হবে, হোল্ড অন। দিস ইজ দ্য আত্মবিশ্বাস, কনফিডেন্স। এখন হচ্ছে তুমি পারিবারিক ভাবে হয়তো গরিব হইতে পারো, পিতামাতার হয়তো এত সুযোগ সুবিধা নাও থাকতে পারে। তোমার এই চ্যালেঞ্জ গুলোকে নিয়ে যখন তুমি বড় হবে, তখন তোমার এই জাতি তোমাকে সম্মান করবে, তোমাকে বড় পদে নিয়ে যাবে জাতি, তুমি দেশে বিদেশে যাবে, সুনাম অর্জন করবে। এবং অনেক অসংখ্য উদাহরণ রয়েছে সমাজে, যারা একদম শুধুমাত্র ফলন নিজের ইচ্ছা শক্তিকে জাগিয়ে তুলে সমাজে বড় হয়েছে। এই জন্য বলবো, আজকে একটা অপার সুযোগ তৈরি করেছেন আমাদের হারুনুর রশিদ সাহেব বিশ্ব পরিক্রমা। আমরা চাই তোমরা প্রত্যেকেই হোল্ড অন হয়ে, হাল না ছেড়ে, অর্থাৎ জীবনের ঘাত প্রতিঘাত গুলোকে সামনে রেখে নিজেকে প্রস্তুত করা, এটা আমরা বলছি। এখানে একজন প্রফেসর বলছিলেন যে আমাদের সামনে চ্যালেঞ্জ, আমরা যে লেখাপড়া করেছি তোমাদের লেখাপড়া থেকে ডিফারেন্ট। এখন তোমরা যে লেখাপড়া করছো, আজ থেকে 5 বছর লেখাপড়া হবে আরো ডিফারেন্ট। কেন? আমাদের টেকনোলজিক্যাল রেভলিউশন হচ্ছে, আমরা বলছি 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। এই রেভলিউশনে 10টা দক্ষতার কথা বলা হয়, যে 10টা দক্ষতা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা টিকে থাকতে পারবো। এই 10টি দক্ষতা কি, এটা আমাদের জানা দরকার।
আমরা প্রথম বলছি জটিল সমস্যার সমাধানের মানসিকতা। আমরা যে সমস্যার সমাধান, এখনকার সময়ের সমস্যার সমাধান ভিন্ন রকম। এই জন্য তোমাদের প্রস্তুত থাকতে হবে যে জটিল সমস্যার সমাধান করার মতো মানসিকতা। 2 নম্বর আমরা বলছি যে তড়িৎ চিন্তা, তোমাকে ডিসিশন মেকিং করতে হবে। তারপর সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি। আমরা টাইপিক্যাল কাজ করলে হবে। যেমন আজকে তোমরা এখানে অনেকেই ভালো রেজাল্ট করেছে, একই লেখাপড়া করেছে, একই বই পড়েছে। তোমরা কেন ভালো করলে, অনেকে ভালো করেনি, কারণ কি? কেন গেস? তোমরা একই লেখাপড়া করেছো, একই বই পড়েছো, একই সবকিছু, তুমি ভালো করেছো, আরেকজন জিপিএ ধরো 4.8, 4.7 হয়। কারণ আছে। কারণটা হচ্ছে তুমি কাজটি একটু ভিন্ন ভাবে করেছো। নাথিং এলস। একই বই, একই সিলেবাস, একই সবকিছু, একই পরীক্ষা 3 ঘন্টা, তো তুমি কেন ভালো করলে? তুমি একটু আলাদা ভাবে চিন্তা করেছো। দিস ইজ দ্য ক্রিয়েটিভিটি। আমরা যেহেতু আগামী বাংলাদেশ, আমরা চিন্তা করব, আমরা বলবো যে তোমরা সকলে আলাদাভাবে চিন্তা করবে, অর্থাৎ একটি কাজ ভিন্নভাবে করা যায়। এই ভিন্নভাবেই হচ্ছে ক্রিয়েটিভিটি, এটা বলা হচ্ছে। তারপর হচ্ছে অন্যদের সঙ্গে সম্পর্ক। সব সময় যত তোমার কমিউনিকেশন হবে, এখন ইনফরমেশন না, কমিউনিকেশন। কমিউনিকেশন হচ্ছে আমাদেরকে উপরে তোলার মাধ্যম। সবসময় শিক্ষকদের সঙ্গে কমিউনিকেশন, সমাজের সঙ্গে কমিউনিকেশন, যারা ভালো জানে তাদের সঙ্গে কমিউনিকেশন, এটা ইম্পর্টেন্ট। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন চলে আসছে, তোমরা জানো। বিচারিক দৃষ্টিভঙ্গি, অর্থাৎ নিজেকে সব সময় ডিসিশন মেকিং প্রসেসে অন্তর্ভুক্ত করে তোমার বিচারিক দৃষ্টিভঙ্গি, কোনো কিছু হালকা করে দেখার সুযোগ নেই। তোমাকে একটা বিষয় বললে তুমি বুদ্ধিমত্তার সঙ্গে সেটা বিচার করতে চেষ্টা করবে, যেটা ভালো সেটা গ্রহণ করবে, যেটা খারাপ সেটাকে ত্যাগ করবে। এটা হচ্ছে এখনকার সময়ে দাবি। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সেবা প্রদানের মানসিকতা। অর্থাৎ তুমি যেখানেই থাকবা সেবা করতে চেষ্টা করবা। এটা জাতি হতে পারে, প্রতিষ্ঠান হতে পারে, শিক্ষক হতে পারে, এটা কিন্তু আমাদের থাকতে হবে। সর্বশেষ হচ্ছে চিন্তার স্বচ্ছতা। অর্থাৎ আমি যেটা করব, আমি বুঝে শুনে করব, কখনো খারাপ কাজ করবো না। এটা বলা হয়েছে। ভালো ভালো কথা, ভালো কথা অনেক সময় আমাদের ভালো লাগে। এখন আমরা বলতে চাই যে থিঙ্ক বিগ, বড় কিছু চিন্তা করতে হবে। স্টার্ট স্মল, ছোট বিষয় দিয়ে শুরু করতে হবে এবং মুভ ফাস্ট, তাড়াতাড়ি করতে হবে। তাহলে কি বলছি? যে আমাদের বড় কিছু চিন্তা করতে হবে, ছোট দিয়ে শুরু করতে হবে আর তাড়াতাড়ি করতে হবে, তাহলেই তোমরা সাকসেসফুল হবে। সামনে যেহেতু পরীক্ষা, ভর্তি পরীক্ষা, তাহলে আমাদের বিরাট চিন্তা তো আছেই, ভালো জায়গায় ভর্তি হতে হবে। ছোট ছোট বিষয় দিয়ে শুরু করে দাও এবং তাড়াতাড়ি শুরু করো, তাহলে প্রত্যেকেই সাকসেসফুল হবে। তোমরা সকলেই ভালো থাকবে। সর্বশেষ একটা কথা দিয়ে শেষ করবো। কথাটা হচ্ছে অ্যান্টনি চেখভ, রাশিয়ান একজন লেখক। তোমরা এখন মনে হয় বই কম পড়ো, বই পড়ার অভ্যাস বেশি করে করতে হবে, কারণ বই পড়লে তোমাদের অনেক দিগন্ত খুলে যাবে। শুধুমাত্র মোবাইল, চ্যাট জিপিটি না কি বলে এগুলো নয়, বই পড়তে হবে। বইয়ের ভিতরেই সবকিছু। এখনো কিন্তু যারা ভালো করে তারা প্রচুর বই পড়ে। উনি একটা গল্পটা হচ্ছে দ্য ব্যাট, বাজি। গল্পটা হচ্ছে বাজি, দ্য ব্যাট। এই গল্পে এখানে 25 বছর বয়স্ক একজন যুবক থাকে তোমাদের মতো। তোমরা তো ধরো কত, 17-18, ঠিক আছে। 25 বছর, তার রক্ত খুবই গরম, সবকিছুতে বাজি ধরে, যে কোনো কিছু বললেই বাজি ধরে গেলে। তো হঠাৎ করে আলাপ হচ্ছে, আলাপের ভিতরে ওনার কিছু টাকা পয়সা আছে, অ্যাডভোকেট, 25 বছর যুবক, উনি অ্যাডভোকেট, প্রচুর টাকা পয়সা আছে। তো একটা আলাপ হচ্ছে, যে আলাপটা এরকম যে যাবজ্জীবন কারাদণ্ড ভালো না মৃত্যুদণ্ড ভালো? কোনটা ভালো? কেন? কারণ আমি সারা জীবন যখন বলো ততদিনই জেলখানা থাকবো। আপনি সাংবাদিক? জি। গুড। আর একবার মারা গেলে তো মারা গেলে, ইতিহাস শেষ। আচ্ছা, ডিসকোর্সটা হচ্ছে, যে প্রশ্নটা হচ্ছে, যে বলছে যে আপনি সারা জীবন কারাদণ্ড নেবেন নাকি আপনি মৃত্যুদণ্ড নেবেন? অ্যাডভোকেট বলেছে যে ন, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। তুমি চ্যালেঞ্জ নিল যে আমি
এই 25 বছরের কারাদণ্ড দিলাম। ঠিক আছে, উনি চ্যালেঞ্জ নিয়ে। তো এটা নিয়ে ডিসকোর্স, তা এখানে বলা হচ্ছে যে মৃত্যুদণ্ড হচ্ছে খুবই ভালো জিনিস, একবারে মেরে ফেলবে আর টেনশন নাই, এই ডিসকোর্স। উনি 12 বছর কারাদণ্ডে থাকার পর উনি রিয়ালাইজ করলেন যে আমি ভুল করেছি, মরাটাই ভালো ছিল। সর্বশেষ উনি 6টা বিষয়ে এখানে বসে ডক্টরেট নিলেন। নেওয়ার পর একটা ছোট কাগজ, একটা কাগজে উনি লিখলেন যে আমি যুক্তি মানি না, আমি 2 বিলিয়ন দিয়ে আমি যুক্তি করেছিলাম, এই টাকা আমি দিয়ে দিলাম, আপনারা খান। আমি এই যে সারা জীবন আমাকে বন্ধ রেখেছেন, এটা ক্ষতি হয়েছে আমার, আমি আর ক্ষতি করতে চাই না। উনি সর্বশেষ লিখেছিলেন এই কথাটা, The geniuses of old days once the same thing in their midst. বলছিলেন পৃথিবীতে যত বিজ্ঞ ব্যক্তি রয়েছে, জ্ঞানী ব্যক্তি রয়েছে, একই রকম চিন্তা করে। তা আমি মনে করবো আজকে এখানে যারা প্রত্যেকেই জিনিয়াস, তোমরা একই রকম চিন্তা করো। কি চিন্তা করো? দেশের মঙ্গল, মানুষের মঙ্গল, নিজের মঙ্গল, পিতামাতার মঙ্গল, এই চিন্তা। এটা আমার স্বপ্ন, এটা আমার আজকে শেষ কথা। সকলে ভালো থাকবে। আল্লাহ হাফেজ।